মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে জলদস্যু বাহিনীর হামলা, গোলাগুলির পর থমথমে অবস্থা। ছাড় পাবে না জড়িতরা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। ডাকসু নির্বাচনে 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হলো মনোনয়নপত্র বিতরণের সময়সীমা। ডাকসু নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে 13 জনের আপিল। অনিয়ম দুর্নীতির আখড়া কুড়িগ্রামের কিসমতুল্লাহ ইনস্টিটিউট। ক্লাস না করেও মিলছে সনদ, পাঠদান ছাড়াই বেতন নিচ্ছেন শিক্ষকরা। ক্লাস হয় না, সবসময় বন্ধ থাকে, তারপরে বেঞ্চ চেয়ার নাই, এমনিতেই আসা হয় না। ওই যার কারণে স্যারকে বলছি, স্যার আমার একটু অন্য কাজে ব্যস্ত, আপনি পরীক্ষা অন্য কাগজে নিয়ে নিন। পাবনার চাটমোহরে বেহাল আঞ্চলিক মহাসড়ক। দীর্ঘদিনেও সংস্কার কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। বৃষ্টি হলে বাচ্চাদের আসা যাওয়ার খুব সমস্যা হয়। কিছুদিন আগে এখানে 2 রাত থাকছি, গাড়ির বেজার নষ্ট হয়ে যায়। সুস্থ মানুষ এই রাস্তা দিয়ে গেলে অসুস্থ হয়ে যাবে। চুয়াডাঙ্গায় এক দশকে ফসলি জমির পরিমাণ কমেছে অন্তত 5000 হেক্টর। গড়ে উঠেছে আবাসন, কলকারখানা আর ইটভাটা। জলে ভাসা পদ্মের মুগ্ধতা গোপালগঞ্জের বলাইকর বিলে। শরৎ থেকে হেমন্ত মিলবে দেখা, ছড়াচ্ছে অপরূপ সৌন্দর্য। গোপালগঞ্জে এত সুন্দর যে একটা জায়গা আছে, এটা আমার আসলে জানা ছিল না। এই বছর একটু কম আছে হয়তো সেই তুলনায়, মানে ছবি দেখেছি, কিন্তু যেটুকুনি আছে অনেক ভালো লাগছে এসে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে জলদস্যু হামলার ঘটনায় অভিযান চালাবে যৌথ বাহিনী। শিগগিরই সুখবর পাওয়া যাবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার বিকেলে গজারিয়া থানার দুর্গম জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় জলদস্যু নয়ন পিয়াস গ্রুপ। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দুর্গম চর জামালপুর গ্রামের পুলিশ ক্যাম্প এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি উদ্বোধন হয় শুক্রবার। দুদিন যেতেই জলদস্যুরা হামলা করে ক্যাম্পটিতে। সোমবার বিকেলে তাণ্ডব চালায় নয়ন পিয়াস জলদস্যু গ্রুপ। ক্যাম্পের পাশে মেঘনার শাখা নদীতে বিশেষ অভিযান চালাতে গিয়েছিল পুলিশ। পাল্টা জবাব হিসেবে সীমান্তবর্তী চাঁদপুরের বেলতলি ঘাট থেকে 50-60 জনের ডাকাত দল প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায় পুলিশের স্পিডবোট লক্ষ্য করে। পরে গুলি চালায় তারা। আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে পুলিশ। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর পিছু হটে ডাকাত দল। পুলিশের ক্যাম্প না থাকার সুযোগে সেই এলাকায় নৌ ডাকাতদের একটি আধিপত্য ছিল। সাম্প্রতিক সময়ে ক্যাম্প প্রতিষ্ঠা করার কারণে তারা কিছুটা হলেও সমস্যায় পড়েছে বলে আমরা মনে করছি, এবং সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে পুলিশের উপর আক্রমণ করে থাকতে পারে। নয়ন পিয়াস এবং রিপন গ্রুপের লোকজন, আমরা এখন পর্যন্ত খোঁজ খবর নিচ্ছি কারা প্রকৃতপক্ষে ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে আমরা তাদের নাম পেয়েছি। গোলাগুলির ঘটনার পর দুর্গম ওই চরাঞ্চলে থমথমে অবস্থা। সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টার জেলায় ঘটেছে এমন ঘটনা। বলা হচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্র ছিল ডাকাতদের কাছে। উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বললেন, জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ওই এলাকায় যে আমরা ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি, এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। গেল বছর 5 আগস্ট আওয়ামী লীগের পতনের সময় দেশের বিভিন্ন থানায় হামলা ও অস্ত্র লুট হয়। এখনও অনেক অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। সেগুলো উদ্ধারে অস্ত্রের আকার ভেদে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে সরকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তৃতীয় দিনের মতো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি চলছে। সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মানিকগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের কয়েকটি আসনের দাবি আপত্তি শোনা হয়। বিকেল থেকে ঢাকা জেলার বিভিন্ন আসনের দাবি আপত্তি শোনা হচ্ছে। 27 আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট অঞ্চলের শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে উত্থাপিত দাবি ও আপত্তি সম্পর্কে ইসি জানিয়েছে, উভয় পক্ষের বক্তব্য শোনার পর আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে। শুনানি শেষে রায় সংশ্লিষ্টদের জানিয়ে দেবে ইসির আইন শাখা। আমাদের প্রধান দাবি ছিল আমাদের সংসদীয় আসন পূর্বে ছিল 4টি, সেটাকে 3টি করা হয়েছে। মানিকগঞ্জের সাধারণ লোক, জনসাধারণের দাবি নিয়ে আমরা আজকে এসেছি যে আমাদের যে 2001-এর যে আসন ছিল সে আসনে আমরা ফিরে যেতে চাই। যেহেতু ঐতিহাসিকভাবে এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে ইলেকশনগুলো হয়েছিল 2001 পর্যন্ত, সেখানে যেহেতু 4টি আসন ছিল, সেই জন্য আমরা চেয়েছি 4টি আসন। এখন যেটা হয়েছে 4টা থেকে 3টায় নামিয়ে আনায় 75% অব দ্য অরিজিনাল যে বরাদ্দ ছিল সেটা পায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলাম। তিনি জানান, শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির পর দুপুরে এক জরুরি বৈঠকে বসে কমিশন। সেখানে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা 26 আগস্ট থেকে বাড়িয়ে 31 আগস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে সিদ্ধান্ত নেওয়া হয় আরও বেশ কিছু বিষয়ে। তফসিল অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর রাকসুর ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, আবারও তো মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনী উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন ক্যাম্পাসে? লোপা, সকাল থেকে আসলে উৎসাহ উদ্দীপনা সেটি রয়েছে রাকসুর রাকসু ভবনের যে অধ্যক্ষের কার্যালয় ঠিক সামনে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 100 জনের বেশি কিন্তু মনোনয়ন, যারা প্রত্যাশী রয়েছেন তারা মনোনয়ন কিন্তু উত্তোলন করেছেন বিভিন্ন পদে। এবং একটু আগে যে সময়সীমা বাড়ানোর কারণে কিছু ছাত্ররা কিন্তু সে বিষয়ে ক্ষোভ জানিয়েছেন। এবং রাকসু হল সংসদ সিনেট যে প্রতিনিধিদের পদ নির্বাচনের যে মনোনয়ন সংগ্রহের সময় সেটি বাড়ানো হয়েছে। এবং বিকেল 4টায় রাকসুর যে নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর নজরুল ইসলাম তিনি সাংবাদিকদের সাথে ব্রিফিং করে কিন্তু এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং মনোনয়ন সংগ্রহের যে সময় সেটি 26 আগস্ট, আজকে থেকে সেটি 31 আগস্ট পর্যন্ত করা হয়েছে। তিনি জানিয়েছেন যে শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এই দুপুরে নির্বাচন কমিশনের একটি জরুরি বৈঠকে সকলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এর মধ্যে ভোট কেন্দ্র হল থেকে সরিয়ে একাডেমিক ভবন স্থানান্তর করা, ছবিসহ ভোটার তালিকা লিস্ট করা, ডোপ টেস্টের সময় বাড়ানো হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি যেমনটি বলছেন যে হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, সে বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা এর আগে দীর্ঘদিন থেকে বিষয়টি দাবি জানিয়ে আসছিল। এবং 26 আগস্ট থেকে বাড়িয়ে 31 আগস্টে রাকসুর যে সার্বিক কার্যক্রম সেটি পরিচালনা করার ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে তিনি বলেছেন যে সকলের সাথে কথা বলে সেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে যেমন ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু সময় বাড়ানোর বিষয়ে কিন্তু জানানো হয়েছিল। এবং আরও যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, অনেক ছাত্র সংগঠনের অনেকে কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র উত্তোলন করেনি, তারা আগামীতে উত্তোলন করবে, তারা আমাদেরকে সেটি জানিয়েছে। সেই সাথে সাথে আজকে আমি দেখেছি যে সকাল থেকে আসলে রাকসুর যে অধ্যক্ষের কার্যালয়, এই কার্যালয়ে যারা মনোনয়নপত্র নিতে আসেন, উত্তোলন করতে আসেন, তাদের যে উপস্থিতি চোখে পড়ার মতো। কারণ গতকালকে যেমন 10 জন মনোনয়নপত্র উত্তোলন করেছে বিভিন্ন পদে, এবং আমরা দেখেছি যে আজকে গত পরশুদিন 5 জন মনোনয়নপত্র উত্তোলন করলেও আজকে কিন্তু 100 জনের ওপরে মনোনয়নপত্র সে উত্তোলন করেছেন। এবং সেই সাথে সাথে বলা যায় যে উৎসবমুখর পরিবেশে রাকসুর যে নির্বাচন সেটি কিন্তু শুরু হয়েছে এই রাকসুর অধ্যক্ষর কার্যালয়ের ঠিক সামনে। লোপা, তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন 13 জন। বেলা 2টা পর্যন্ত একদিনের জন্যই চলে এই কার্যক্রম। নির্বাচন কমিশনের কাছে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন বাদ পড়া 13 জন। এর আগে গতকাল সন্ধ্যায় জাকসু নির্বাচন কমিশন 270 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। তাদের মধ্যে 256 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। বাকি 20 প্রার্থীর মনোনয়নপত্রে নানা অসঙ্গতির কারণে বাতিল করা হয়। তাদের মধ্যে 6 জন নারী এবং 14 জন পুরুষ প্রার্থী। আগামীকাল বাদ পড়া প্রার্থীদের আপিলের শুনানি ও রায় দেওয়া হবে।
আগামী 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। অনিয়ম আর জালিয়াতির আখড়ায় পরিণত হয়েছে কুড়িগ্রামের কিসমতুল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউট। নিয়মিত পাঠদান না হলেও টাকার বিনিময়ে রমরমা সনদ বেচাকেনা চলছে। নিয়মিত বেতন ভাতাও তুলছেন শিক্ষক কর্মচারীরা। বিস্তর অনিয়মের অভিযোগ থাকলেও ইনস্টিটিউটের পরিচালনায় থাকা প্রভাবশালীদের ভয়ে মুখ খুলছেন না কেউ। প্রতিদিন নিয়ম করে জাতীয় পতাকা উত্তোলন করা হয় কিসমতুল্লাহ বালাজান কৃষি ও কারিগরি ইনস্টিটিউটে। নেই শিক্ষার্থীদের আনাগোনা। অপরিচ্ছন্ন শ্রেণীকক্ষগুলো দেখেই বোঝা যায় দীর্ঘদিন পাঠদান হয় না এখানে। কুড়িগ্রামের রৌমারীতে 2004 সালে স্থাপিত প্রতিষ্ঠানটি 6 বছর আগে এমপিওভুক্ত হয়। খাতা কলমে শিক্ষক সহ 17 জন স্টাফ রয়েছে, 7 জন এমপিওভুক্ত। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মতিন থাকেন না এলাকায়। ল্যাব অ্যাসিস্ট্যান্ট রফিকুল ইসলাম ঢাকায় কোচিং ব্যবসায় জড়িত। প্রতিষ্ঠানে পাওয়া গেল না শিক্ষক শিক্ষার্থীদের হাজিরা খাতা। এমনিতেই আসা হয় না, ওই যার কারণে স্যারকে বলছি স্যার আমার একটু অন্য কাজে ব্যস্ত, আপনি পরীক্ষা অন্য কাগজে নিন। পরিচয় গোপন রাখার শর্তে এক শিক্ষার্থী জানান কলেজে ভর্তি না হয়েও টাকার বিনিময়ে পেয়েছেন সনদ। নিবন্ধন পরীক্ষায় পাশ করিয়ে দেয়া হয় 2 লাখ টাকার চুক্তিতে। সনদ বিক্রির মূল কারিগর প্রতিষ্ঠানের অফিস সহকারী আমজাদ হোসেন, যার বিরুদ্ধে রয়েছে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। প্রথম সেমিস্টারে পরীক্ষা এডমিট দিয়ে কয় কি বাড়ি যা মার এগুলো করে দিব। দেখছেন ছবি তুলছেন ভালো ভালো, এখনই লিখতে হবে। রফিকুল ইসলাম ঢাকায় আছে, সে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে তো বাধ্যতায় থাকতে হবে তা তো না। কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। পরীক্ষার খাতায় শিক্ষার্থীদের স্বাক্ষর, নাম, রোল না থাকলেও রয়েছে পরিদর্শকের স্বাক্ষর, যদিও সেখানে রয়েছে ভয়াবহ জালিয়াতি। ব্যবহারিক পরীক্ষায় যে ঘর দেখা যাচ্ছে, এখানে ইনভিজিলেটরের যে ঘরটার মধ্যে এখানে 6টি স্বাক্ষর দেখা যাচ্ছে। এই 6টি স্বাক্ষরের একটিও কিন্তু আমার না। দুর্নীতিতে পিছিয়ে নেই আরেক অফিস সহকারী সুরুজ্জামান। চাকরির মেয়াদ বাড়াতে করেছেন এনআইডি কার্ড জালিয়াতি। আমার সার্টিফিকেট বয়স অনুযায়ী যেটা আছে সেটাই তো আমি বলছি, কিন্তু আপনার কথাটা বুঝছেন না। প্রকৃত বয়স ওটা কিভাবে বলবেন আপনার প্রকৃত বয়স আপনি না না না। এসব অনিয়ম জানা থাকলেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলেন না স্থানীয়রা। পরিষ্কার তো নয়, অপরিষ্কারে তো করে নেই, তো লোকজন তো আইসে নেই, ছাত্রছাত্রীও নাই। ক্লাস হয় না, সবসময় বন্ধ থাকে। তারপরে বেঞ্চ চেয়ার নাই। অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি অনিয়মের সাথে জড়িত থাকে বা প্রতিষ্ঠান বন্ধ আছে, মানে এটা একটা অনিয়ম, সেক্ষেত্রে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সাবরিনা লিজা, যমুনা নিউজ। চাঁদপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। দুপুরে চাঁদপুর কুমিল্লা সড়কের সিংহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আজম খানের দাবি, দেশীয় অস্ত্রসহ একদল লোক হঠাৎই তার বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে আসবাবপত্র সহ ঘরে থাকা বিভিন্ন সামগ্রী। এ সময় তার অন্তত 15 জন সমর্থক আহত হয় বলে দাবিও করেন তিনি। হামলায় জড়িতদের গ্রেফতার দাবি জানিয়েছেন বিএনপি নেতা আজম খান। কমিটির লোকজনই পাঠাইছে, যেহেতু আমি চাঁদপুর জেলা কমিটির একজন উপদেষ্টা, এখানে তো আওয়ামী লীগ থেকে কোনো লোক আসবে না আমাকে মারার জন্য। আর আমি তো আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। অবশ্যই এরা বিএনপির লোক, ছাত্র দলের লোক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয় দেয়া একজনের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী ইউসুফ হোসেনের দাবি, যুবদল নেতা দাবি করে শফিক নামে এক ব্যক্তি কিছুদিন ধরেই তার কাছে 10 লাখ টাকা চাঁদার জন্য চাপ দিচ্ছিল। গত সপ্তাহে 50,000 টাকাও দিয়েছেন তিনি। সোমবার রাতে বাকি টাকা না দেয়ায় পিটিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। আহত ইউসুফ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। সম্প্রতি এক পোশাক শ্রমিককে গুলি করে হত্যার অভিযোগ আছে শফিকের বিরুদ্ধে। চাঁদার দাবিতে বহিষ্কৃত যুবদল নেতা শফিক সহ বেশ কয়েকজন মিলে মারধর করার একটি সিসিটিভি ফুটেজ এবং অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করি এবং অপরাধীকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করি। আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা দ্রুত এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। ধামরাইয়ে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সকালে কারখানায় গিয়ে তালা দেখতে পান মোমো ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। নোটিসে বন্ড লাইসেন্স সংক্রান্ত জটিলতায় আমদানি বন্ধ ও ক্রয়াদেশ না পাওয়ায় কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। চলতি মাসের পূর্ণ বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ সহ 6 দফা দাবি তুলে ধরেন। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাদের সরিয়ে দেয়। কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেওয়া হয় শ্রমিকদের। পাবনার চাটমোহরে বেহাল আঞ্চলিক সড়ক জারদিস মোড় থেকে মান্নানগর পর্যন্ত পরিণত হয়েছে খানাখন্দে। ঘটছে দুর্ঘটনাও, এতে ভোগান্তিতে যাত্রী এবং চালকরা। সড়ক সংস্কারের দাবিতে ক্ষুব্ধ হয়ে শেষমেশ মানববন্ধনে নামতে হয় পাবনার চাটমোহরবাসীকে। এই দৃশ্য পাবনা চাটমোহরের জারদিস মোড় থেকে মান্নাননগর আঞ্চলিক মহাসড়কের। একসময় রাজধানী ঢাকাসহ কয়েক জেলায় যাতায়াতের জন্য সহজ পথ হিসেবে পরিচিত সড়কটি স্থানীয়দের জন্য এখন গলার কাটা। ছোট বড় ডোবা ও খানাখন্দে ভরা সড়কে দুর্ঘটনাও ঘটে মাঝে মধ্যে। একটু বৃষ্টি হলে বাচ্চাদের আসা যাওয়ার খুব সমস্যা হয়, আমাদের শিক্ষকরাও যারা ওদিক থেকে আসে কিংবা আমরা যারা এখানে চলাচল করি সবারই সমস্যা হচ্ছে। কিছুদিন আগে এখানে 2 রাত থাকছি, গাড়ির দেবে নষ্ট হয়ে যায়, কেদো যাওয়া যায় না, বৃষ্টি, রাস্তা খুব খারাপ। আমার গাড়ি যদি একবার চাটমোহর যায় আবার ফিরত আসবে কিনা সন্দেহ, এমন রাস্তায় আমরা অসুবিধায় চাটমোহরে চলাচল করি। সুস্থ মানুষ এই রাস্তা দিয়ে গেলে অসুস্থ হয়ে যাবে। কোনো অসুস্থ রোগী যদি যান, আমার মনে হয় সে আইসিইউতে পাঠাতে হবে। গত বছর ফেব্রুয়ারিতে রাস্তাটি মেরামতের কাজ দেয়া হয় সিরাজগঞ্জের ঠিকাদারি প্রতিষ্ঠান তুর্না এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডকে। গণ অভ্যুত্থানের পর হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় সংস্কার কাজ। পরবর্তীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে চিঠি দেয় সড়ক বিভাগের প্রকৌশলী। ঘটনার পর থেকে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে। প্রধান প্রকৌশলী সহ তাকে আমরা একসাথে মিটিং করছি, মিটিং করে তাকে টাইম ফ্রেম দেওয়া হয়েছে, কিন্তু সে তার পক্ষ থেকে সে উদ্যোগ গ্রহণ করে নাই। এবং এর ফলে যেমন জনদুর্ভোগ তৈরি হয়েছে, ঠিক তেমনি একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। এবং ইতিমধ্যে তার যে জামানত আছে সেটা বাজেয়াপ্ত করার জন্য এবং এই যে তার জন্য যে জনদুর্ভোগ হচ্ছে একে তাকে দিবার বা বাতিল করার জন্য আমি তোদের সুপারিশ করছি। সড়ক বিভাগের তথ্য মতে এই আঞ্চলিক মহাসড়কটি সংস্কারে ব্যয় ধরা হয় 16,42,61,000 টাকা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। সিলেটে সাদা পাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছে মন্ত্রিপরিষদ বিভাগের 5 সদস্যের তদন্ত কমিটি। স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সাথে কথা বলছেন তদন্ত কর্মকর্তারা। লুটের সাথে জড়িতদের পরিচয় ও প্রশাসনের ভূমিকা জানার চেষ্টা করছেন তারা। পাথর লুট কাণ্ডে গত 20 আগস্ট 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে 10 কর্মদিবসের মধ্যে লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কিনা তা নিরূপণ করা হবে। এছাড়া ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করার নির্দেশনাও দেওয়া হয়। তদন্ত কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব জাহেদা পারভিন। সুন্দরবন সংলগ্ন শ্যালা নদীতে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাম্বুল বুনিয়া খাল এলাকায় অভিযান চালানো হয়। আটক করা হয় সাগর নামে একজনকে। উদ্ধার করা হয় একটি 1 নলা বন্দুক ও 2 রাউন্ড তাজা এবং 6 রাউন্ড ফাঁকা কার্তুজ। কোস্টগার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে ডাকাতিতে জড়িত ও অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেছে সাগর। এর আগে সোমবার সুন্দরবন সংলগ্ন কয়রা এলাকায় অভিযান চালিয়ে 850 কেজি কাঁকড়া জব্দ করেছিল কোস্টগার্ড। চুয়াডাঙ্গা সদরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ছেলে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার ভালাইপুর মোড়ের পোলের মাঠ থেকে বাবু ও রাজুকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, প্রায় 1.5 কাঠা জমি নিয়ে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজের সঙ্গে বিরোধ চলছিল 2 ভাতিজার। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। সকালে মাঠে কাজ করার সময় তৈয়ব আলী ও মিরাজের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাস্থলে নিহত হয় মিরাজ আর হাসপাতালে মারা যায় তৈয়ব। লক্ষ্মীপুরে জমির সীমানা প্রাচীর নিয়ে পূর্ব বিরোধ এবং চাঁদার টাকা না দেয়ায় এক নারীর উপর হামলার ঘটনা ঘটেছে। কুপিয়ে আহত করা হয়েছে তাকে। রোববার এই ঘটনায় মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল অভিযুক্ত ব্যক্তি।
লক্ষ্মীপুর সদর উপজেলার হেতিমপুর গ্রাম। জমির সীমানা প্রাচীর নিয়ে পূর্ব বিরোধের জেরে এভাবেই ভুক্তভোগী পরিবারের দিকে তেড়ে আসে অভিযুক্ত আব্দুর রহিম জুয়েল। কুপিয়ে আহত করে সুফিয়া খাতুন ঋতুকে। আহত হন তার মা নূরজাহান বেগমও। ভুক্তভোগী পরিবারের দাবি, ঢাকায় থাকার কারণে খালিই থাকে হেতিমপুর গ্রামে তাদের বাড়িটি। এই সুযোগে বাড়ির সম্পদ ভোগ দখলের পাশাপাশি সেখানে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করছিল প্রতিবেশী জুয়েল। পরবর্তীতে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে তাতে বাধা দেয় অভিযুক্ত ব্যক্তি। চাঁদা দাবির পাশাপাশি বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগও করেন সুফিয়া খাতুন ঋতু এবং তার মা নূরজাহান বেগম। জুয়েল ছেলেটা আমার বাড়ির ভিতরে এসে মদ গাঁজা ইয়াবা এগুলা হিরোইন এগুলা নিয়ে লোকজন নিয়ে এগুলা আড্ডাবাজি করে। ওগুলো বন্ধ করার জন্যই মূলত আমাদের বাউন্ডারিটা দেওয়া। অনাকাঙ্ক্ষিতভাবে এসে আমাদের উপর হামলা চালায়, সে টাকা চায়। আমরা মামলা দিছি, এখন যে জেলে ওইখান থেকে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে, মারিয়া লাইব কাটিয়া লাইব, বাড়িতে থাকতে দিত না। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মাদক সেবন করতো পূর্বে 2-3 বার এখান থেকে মানে অভিযান হওয়ার কারণে এখান থেকে ধরা খাইছিল। এরপরে সে দেশের বাইরে চলে যায়, তারপর আবার আসছে। পার্শ্ববর্তী তার চাষা জমি, সে সেখান থেকে মাটি কাটি নিয়ে আমাদের আড়াবেড়া সব ভাঙি ফেলাইছে। আমরা ডাক দোয়া দিছি না, আমাদের দা সেনে নিয়ে দৌড়ায়। ঘটনার পর থানায় মামলা করতে যান ভুক্তভোগী ঋতু ও তার মা নূরজাহান বেগম। এ সময় আহত হওয়ার মিথ্যা নাটক সাজিয়ে থানায় হাজির হন অভিযুক্ত জুয়েল। ঘটনা সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ। পরে গ্রেফতার দেখানো হয় জুয়েলকে। জুয়েল একজন মানুষকে এভাবে আহত করে সে আবার থানায় এসে সে একটি নাটক সাজানোর চেষ্টা করার কারণে তাকে আমরা সাথে সাথে কাস্টডিতে নিই এবং কাস্টডিতে নিয়ে কোর্ট সময়ের মধ্যে তাকে দ্রুততার সাথে কোর্টে প্রেরণ করা হয়। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে অভিযুক্ত আব্দুর রহিম জুয়েলকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকালে সদর মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক বিভাগ এবং জেলা পরিষদ এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। উচ্ছেদ করা হয় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এসব স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে প্রশাসন। এদিকে উচ্ছেদের পর পুনর্বাসনের দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় 3 টন চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতরাতে উপজেলার জামুরকি বাজারের একটি দোকান থেকে এসব চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে দোকানটিতে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় প্রায় 3 টন চাল। জিজ্ঞাসাবাদ করা হয় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে। তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আশঙ্কাজনক হারে চুয়াডাঙ্গায় কমছে কৃষি জমির পরিমাণ। 1 দশকে ফসলি জমির পরিমাণ কমেছে অন্তত 5,000 হেক্টর। এসব জমিতে গড়ে উঠেছে আবাসন, কারখানা, ইটভাটা সহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা। কৃষকদের অভিযোগ, দাম ও রেজিস্ট্রি খরচ কম হওয়ায় একটি মহল কৃষি জমি গ্রাস করছে। ফসলের মাঠে গড়ে তুলছে কংক্রিটের অবকাঠামো, কমছে উৎপাদন। ফল ফসলে সমৃদ্ধ চুয়াডাঙ্গা জেলা। এখানে বছরে 3 থেকে 4টি ফসল ঘরে তোলেন চাষিরা। অথচ সবুজ শ্যামলে ভরা এই অঞ্চলে ফসল উৎপাদনে ছেদ পড়েছে। গত 1 দশকে এ জেলায় কৃষি জমি কমেছে অন্তত 5,000 হেক্টর পরিমাণে, যা প্রতি বছর গড়ে 0.72% কমছে। গত কয়েক বছরে কমার পরিমাণ উদ্বেগজনক। ফসলি জমির পরিবর্তে এইসব জায়গায় গড়ে উঠেছে ইটভাটা, আবাসন, গুদামঘর, কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এতে ক্রমশ কমছে ফসল উৎপাদনের হার, মাটি হারাচ্ছে উর্বরতা। জায়গা জমি সবই চাষবাসের জমি ছিল একসময়, এখন এসব আলত বাড়ি হয়েছে, মিল কারখানা হয়ে এখন চাষবাস কমে গিয়েছে। জমিতে খুব কমছে, আর জমিতে হলে কমে যাচ্ছে কেমরি, আর তো বাড়ছে না, জমিতে কমছে। কৃষকদের অভিযোগ, তুলনামূলক দাম কম ও রেজিস্ট্রি খরচ ফাঁকি দিতে কৃষি জমির দিকে নজর একটি মহলের। কৌশলে কৃষি জমি কিনে গড়ে তুলছে কংক্রিটের নগরায়ন। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি ও কৃষক। এখানে আপনার জমির দাম কম এবং রেজিস্ট্রি খরচ কম, এই জন্যে আমাদের দেশে, আমাদের এলাকায় কৃষি জমি কমে গেছে। মাঠের জমির দাম কম, কিনে তারা হলো বিল্ডিং করছে। তো এবারটা এই জমি যখন তারা কিনছে, আমরা তো আর কিছু করার মতন বুদ্ধি নেই, আবাদঘাট করার মতন বুদ্ধি নেই। সরকারে ফাঁকি দিচ্ছে, বিল্ডিং হচ্ছে, মাঠের চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, ফসল হচ্ছে না, তাতে মানুষের দুর্ভিক্ষে পড়ে যাচ্ছে।
কৃষিজমি কমার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। যেহেতু আমার মানুষ বাড়বে, সেক্ষেত্রে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দরকার হবে, হাট বাজারেরও দরকার হবে, দৈনিক প্রতিষ্ঠানের দরকার হবে, বাড়িঘরেরও দরকার হবে, রাস্তাঘাটেরও দরকার হবে। কিন্তু আমার জমি কমলেও মানুষের খাদ্য চাহিদা তো যোগান দিতে হবে। অথচ কৃষিজমির শ্রেণী পরিবর্তনের নিয়ম রয়েছে। আইনের ফাঁক দিয়ে যাতে কৃষিজমি বাণিজ্যিক খাতে ব্যবহার না হয় সেজন্য সমন্বয়ের প্রয়োজন মনে করছেন সচেতন মহল। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। জলজ ফুলের রানী বলা হয় পদ্মকে। প্রাকৃতিকভাবে জন্ম নেয়া পদ্ম ফুল সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে গোপালগঞ্জের বিলের চিত্র। দূর থেকে দেখে মনে হবে যেন ফুলের বিছানা পেতে রেখেছে কেউ। প্রতিদিনই এই সৌন্দর্য উপভোগ করতে আসছে দর্শনার্থীরা। পর্যটকদের সুবিধার্থে কিছু পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। শাওন মেঘ ভেঙে ঝরে পড়া বৃষ্টির ছোঁয়া আর লোকগান যেন প্রাণবন্ত করে তুলেছে জলে ভাসা পদ্মের প্রতিটি পাপড়িকে। সবুজের মাঝে এক রাস মুগ্ধতা নিয়ে প্রকৃতিতে হাজির জলজ ফুলের রানী। গোপালগঞ্জ সদরের বলাকইর বিল তার সৌন্দর্যের ডালি মেলে ধরে বছরের এই সময়ে। যেন বেখেয়ালি পদ্ম তার নিজ খেয়ালে সাজিয়ে রেখেছে বিস্তীর্ণ জলরাশি। ৯০-এর দশক থেকেই বর্ষার পর এই বিলের বেশিরভাগ জমিতেই প্রাকৃতিকভাবে পদ্ম ফুল ফোটে। এ কারণেই বিলটি পদ্মবিল নামে পরিচিত। প্রথমবার আসছি যখন অনেক ভালো লাগছে, আগে কখনো আসি নাই। আসলে গোপালগঞ্জে এত সুন্দর যে একটা জায়গা আছে এটা আমার আসলে জানা ছিল না। এর আগে শুনেছি যে অনেক বেশি ছিল, এই বছর একটু কম আছে হয়তো সেই তুলনায়, মানে ছবি দেখেছি, কিন্তু যেটুকুনি আছে অনেক ভালো লাগছে এসে আর কি। মূলত শরৎকালে গ্রাম অঞ্চলের বিল আর জলাশয়ে দেখা মেলে পদ্ম ফুলের, যা হেমন্তকাল পর্যন্ত ফুটে থাকে। ফুলের সৌন্দর্য উপভোগে প্রতিদিনই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। আমার জেলায় এত সুন্দর একটি জায়গা আছে, সেটা আমি সবাইকে দেখাইতে পারি, বলতে পারি, এটা আমার জন্য গর্বের বিষয়। বহুবার আসছি, প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে। খুলনা থেকে লোক আসে, আপনার ঢাকা থেকে লোক আসে, সাতক্ষীরা থেকে লোক আসে, বগুড়া থেকে আসে, বরিশাল থেকে আসে। বলাকইর বিলে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্ম বিলের সৌন্দর্য বৃদ্ধি করেছে। পর্যটকদের সুবিধার্থে কিছু পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে কয়েকটি উদ্যোগ নিয়েছি, তার মধ্যে একটি হচ্ছে এখানে চমৎকার একটি কমপ্লেক্স করা, যেখানে সব টয়লেট এবং দূর থেকে আসা যাত্রীরা যেন তারা রেস্ট নিতে পারেন। আর সাথে সাথে এখানে বেশ কিছু নৌকা আছে বিভিন্ন পর্যায়ের, ছাউনি দিয়ে এবং ছাউনি ছাড়া, তাদের নিরাপত্তার জন্যও আমরা এখানে গ্রাম পুলিশ সহ বিভিন্ন ব্যবস্থাপনা নিয়েছি। স্থানীয়দের অভিযোগ, পদ্মফুল ছেঁড়া সহ বিলের মধ্যে খাবারের উচ্ছিষ্ট ফেলে পরিবেশ নষ্ট করছে কিছু মানুষ। বিষয়টিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন দর্শনার্থীরা। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।